ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ক্লাসে দেখো তোমাদের আলোচনা করব বোর মডেলের সাফল্য ও ব্যর্থতা। প্রথমে দেখো, যেহেতু এটা রাদারফোর্ড মডেলের ব্যর্থতা সংশোধন করার জন্য বোর মডেল এসেছিল, তাহলে বোর মডেলের প্রথম সাফল্যগুলো দেখে নিবে। খেয়াল করো, বোর মডেলের সাফল্য কি কি ছিল। প্রথম দেখো, আগে বলা হয়েছে বোর মডেলের ক্ষেত্রে যে প্রথম কি হয়েছিল, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পেরেছে। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করে বা করতে পারে। রাদারফোর্ড মডেলে কি ছিল, পরমাণুগুলো স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছিল না, অর্থাৎ ইলেকট্রনগুলো ঝাঁপিয়ে নিউক্লিয়াসের উপর পড়ছিল। কিন্তু বোর মডেলে আমরা কি দেখেছি, যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরার সময় যেহেতু ওদের শক্তি নির্দিষ্ট থাকে, তাই এরা কখনো ঝাঁপিয়ে নিউক্লিয়াসের উপর পড়ে না, অর্থাৎ পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যাচ্ছে। বোর মডেলে আর কি ছিল, ওখান থেকে আমরা আর কি ব্যাখ্যা করতে পেরেছি। দেখো, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ন্যায় অর্থাৎ হাইড্রোজেনের ন্যায় মানে হাইড্রোজেনে যেরূপ ইলেকট্রন থাকে, অর্থাৎ ধরো হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস ইত্যাদি, যাদের ক্ষেত্রে 1 ইলেকট্রন সিস্টেম, একটা করে ইলেকট্রন আছে, এদের হাইড্রোজেনের ন্যায় পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। হয়েছে? অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেন ন্যায় পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ওই যে ওখানে বলছিলাম যে ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তর বা এক্সাইটেড স্টেট থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করবে, ফলে তোমার কি আছে, শুধুমাত্র একটা নির্দিষ্ট বর্ণের বর্ণালী আমরা পাব। ঠিক আছে, এই বর্ণালী সম্পর্কে আমরা আরেকটু আলোচনা করব, রিডবার্গ সমীকরণ দিয়ে হাইড্রোজেন বর্ণালী, সেটা পরে আলোচনা করব। থার্ড পয়েন্ট দেখো, বোর তত্ত্বের উপর ভিত্তি করে আর কি করতে পারি, কক্ষপথের ব্যাসার্ধ, অবশ্যই হাইড্রোজেনের ন্যায় পরমাণু, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা। দেখো, বোর তত্ত্বের উপর ভিত্তি করে যে কোনো কক্ষপথে, অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছিল, 1 নম্বর 2 নম্বর কক্ষপথে, সেই কক্ষপথের ব্যাসার্ধ কি ছিল, আর এন মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কি ছিল, n²/h²/4π² যেখানে এনটা তোমার কি কক্ষপথের সংখ্যা, এইচ হচ্ছে তোমার কি আছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, যার মান কি 6.626 × 10⁻⁻27 আর্ক। ঠিক আছে, পায়ের জানো এম ইলেকট্রনের ভর, এর মান জানো, এম ইলেকট্রনের ভর কত, 9.11 × 10⁻28 গ্রাম। ইলেকট্রনের আধান জানো, সিজিএস পদ্ধতিতে যদি আমরা করি, ইলেকট্রনের আধান কত আসে, পরের ইলেকট্রনের আধান 4.8 × 10⁻10 ES। জেডটা হচ্ছে কি পরমাণুর ক্রমাঙ্ক। এখন দেখো, এখানে ভালো করে খেয়াল করো, এখানে এন আর জেড বাদে বাকি ধ্রুবক, অর্থাৎ h² 4π² mz ইন্টু n² জেড বলছি e²/z। তাহলে এন হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, জেডটা হচ্ছে যে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ নির্ণয় করতে চাইছি তার পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে বাকিটা ধ্রুবক। এখানে দেখো, এই ধ্রুবকটার মান আসে 0.53, তাহলে n²/z এত আর্মস্ট্রং। তাহলে এখানে যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে করি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হয়, z সমান 1, তাহলে n তম কক্ষপথের ব্যাসার্ধ আর n কত হবে, 0.53 × n² আর্মস্ট্রং। তাহলে যদি প্রথম কক্ষপথের হয়, অর্থাৎ কে প্রথম কক্ষপথ n সমান 1, তার ব্যাসার্ধ r1 সমান কত হবে, 0.53 × 1² আর্মস্ট্রং। এল কক্ষপথের ক্ষেত্রে কত হবে, n সমান 2, r2 কত হবে, 0.53
0.53 ইন্টু 2 স্কোয়ার আর্মস্ট্রং ইত্যাদি হয়েছে। এবং এখান থেকে দেখো আমরা যে কোনো হাইড্রোজেন পরমাণুর যে কোনো দুটি কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত করতে পারি, অর্থাৎ তোমার কি আছে R1/R2 হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে এখানে Z সমান 1 ছিল, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই সমীকরণ তাহলে কি হবে R1/R2 সমান কি হয়ে যাচ্ছে N1/N2 তার স্কয়ার। যদি যে কোনো পরমাণুর ক্ষেত্রে করি, যে কোনো পরমাণুর কি হবে R1/R2 সমান, দেখো এইখান থেকে আসছে, এইটা কেটে চলে যাবে, তাহলে N1/N2 তার স্কয়ার, জেডটা ছিল কি ব্যস্ত অনুপাতে, তাহলে Z2/Z1। তাহলে এই সমীকরণ, এই দুটো রিলেশন থেকে দেখো আমরা যে কোনো একটা পরমাণুর যে কোনো একটি কক্ষপথের ব্যাসার্ধ জানতে পারলে অপর কক্ষপথের ব্যাসার্ধ আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। হয়েছে। তৃতীয় পয়েন্টটাও দেখো ঠিক এরকম ইম্পর্টেন্ট, এখান থেকে যে আমরা এই বোর তত্ত্বের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তীয় পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের আমরা শক্তি নির্ণয় করতে পারি। তাহলে কক্ষপথে ইলেকট্রনের শক্তি, তারপরে কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় করা যায়। এবং এই শক্তির ডেরিভেশনটা কি, যে n তম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি -2πa² mz² e⁴n²। দেখো টার্মগুলো একই আছে, কোনো অসুবিধা নাই, এখানেও একই, দেখো -2πa² m e⁴h² ইন্টু দেখো z²/n²। এইটা পুরো ধ্রুবক, এর মানটা কত আছে -1312 z²/n² কিলোজুল মোল ইনভার্স। যদি ইলেকট্রন ভোল্টে করি -13.6 ইন্টু z²/n² কি হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হয়েছে। তাহলে এখানেও দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে Z সমান 1, তাহলে এখানে কত হবে Ne সমান মাইনাস, এইটা করছি 1312/n²। তাহলে প্রথম কক্ষপথে E1 সমান কত হবে, যেখানে n সমান 1 ও কিলোজুল মোল ইনভার্স। তাহলে দেখো 1312/n² মানে 1² মানে এটাই আসবে কিলোজুল মোল ইনভার্স। দ্বিতীয় দ্বিতীয় তো বলছি, তৃতীয় কক্ষপথ বলি, তৃতীয় কক্ষপথে E3 সমান -1312, n সমান কত 3/3² কিলোজুল মোল ইনভার্স। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে কোনো দুটি কক্ষপথের ব্যাসার্ধ কত হবে E2/E1। দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এইটা n এর সঙ্গে ইনভার্স ব্যস্ত অনুপাতি, তাহলে E2/E1 সমান কত হয়ে যাবে N1/N2 তার স্কয়ার। তাহলে কোনো একটা কক্ষপথের বা প্রথম কক্ষপথের আমরা যদি শক্তি জানি, অর্থাৎ E1 এর মান জানলে n আমাদের জানা, ফলে যে কোনো আমরা কক্ষপথের শক্তি নির্ণয় করে দিতে পারবো। ঠিক একইভাবে যে কোনো পরমাণুর ক্ষেত্রে দেখো, যে কোনো পরমাণুর ক্ষেত্রে E2/E1 সমান কি হবে, এই সমীকরণ থেকে আমরা আনবো, তাহলে কি হবে n এর সঙ্গে ব্যস্ত অনুপাতি, তাহলে N1/N2 স্কয়ার গুণিত কি হবে Z2/Z1, অর্থাৎ Z এর সঙ্গে সমানুপাতি ছিল, তাহলে Z2/Z1 তার স্কয়ার। ফলে এখানে দেখো এই সমীকরণগুলো ব্যবহার করে আমাদেরকে যদি বলে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি তোমার এই হয়, তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ বলছি, শক্তি যদি একটা নির্দিষ্ট মান বলে দেয়, ধরো এই মানটাই বলে দিল, এটা
তাহলে চতুর্থ কক্ষপথের শক্তি কত হবে আমরা সহজে নির্ণয় করে দিতে পারবো। এছাড়া দেখো যে কোনো পরমাণুর সঙ্গে তোমাদের তুলনা দেয় যে এখানে তোমাদের কি হচ্ছে, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম এবং হিলিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের এক ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির অনুপাত নির্ণয় করো, সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারবো। এন বসিয়ে দেবো, হাইড্রোজেনে হিলিয়ামের Z1 Z2 বসিয়ে দেবো, বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, পারমাণবিক কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছে এবং একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনের শক্তি নির্ণয় সম্ভব হয়েছে। ঠিক আছে, এছাড়াও দেখো তোমার কি আছে, এখান থেকে দেখো এই যে কক্ষপথ 1 নম্বর কক্ষপথ 2 নম্বর কক্ষপথ এর ধারণা আমরা পেয়েছি। ফলে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন কোন কক্ষপথে আছে সেখান থেকে আমরা বলে দিতে পারি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কত কাছে আছে বা দূরে আছে। তাহলে এই গেল দেখো তোমাদের বোর মডেলের সাফল্য। এরপরে দেখো বোর মডেলের এই এত সাফল্য থাকলো, এর কিন্তু অনেক ব্যর্থতা আছে বা লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো বা সাফল্য লিমিটেশন দুটোই তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, দুটোই পরীক্ষায় কোশ্চেন আকারে আসে। তাহলে এরপরে দেখো আমরা ব্যর্থতাগুলো দেখে নিই যে বোর তত্ত্ব এত সাফল্য বা এত সফল পরমাণু মডেল হলো, এর কি কি ব্যর্থতা আছে। ব্যর্থতা আছে, প্রথম ব্যর্থতা দেখো 1 নম্বরে, এটা শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেখানে পরমাণুর ক্ষেত্রে কি বলেছি হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ন্যায় পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, অর্থাৎ যাদের ক্ষেত্রে একটি ইলেকট্রন আছে। তাহলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, বা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর, যেহেতু প্রযোজ্য নয় তাহলে পরমাণুর কি হবে, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয় দেখো পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বা ফাইন স্ট্রাকচার, সূক্ষ্ম গঠন ফাইন স্ট্রাকচার বা ফাইন স্পেকট্রা ব্যাখ্যা করতে পারে না, ফাইন স্পেকট্রা ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ বলছে দেখো আমরা যে পারমাণবিক বর্ণালী পাই, সেই পারমাণবিক বর্ণালী ক্ষেত্রে যদি আমরা উচ্চ বিশ্লেষণী ক্ষমতা যন্ত্রের মধ্যে দিয়ে বর্ণালীকে পাঠাই, ওই বর্ণালীগুলো কি হয় আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়। এটাকে বলা হয় সূক্ষ্ম গঠন বা তোমার কি আছে বর্ণালীর সূক্ষ্ম গঠন বা ফাইন স্পেকট্রা। এইটা বোর তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না যে কেন এইটা উৎপন্ন হয়। থার্ড দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, দেখো জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট ব্যাখ্যা করতে পারে না। জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট ব্যাখ্যা করতে পারে না। এই জিম্যান এফেক্টটা কি বা স্টার্ক এফেক্টটা কি বলছে, এই যে পরমাণুতে ইলেকট্রন ধরো n1 n2, n2 থেকে যখন n1 এ আসবে একটা বর্ণালী আমরা পাবো, কিন্তু জিম্যান বলছে একে যখন তোমাকে চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে পাঠাবো তখন এই একটা বর্ণালী কি হবে, এরকম সূক্ষ্মভাবে বিভাজিত একাধিক বর্ণালীতে বিভাজিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে একটা বর্ণালী পাবো সাধারণ অবস্থায় সেটা চুম্বক ক্ষেত্রে কি হবে, সূক্ষ্মভাবে বিভাজিত একাধিক বর্ণালীতে বিভাজিত হবে। এটাকে বলা হয় জিম্যান এফেক্ট। ঠিক একইভাবে এটা যখন চুম্বক ক্ষেত্রে না দিয়ে যদি ইলেকট্রনিক ক্ষেত্রে দিই তাহলে যেটা পাবো একই জিনিস পাবো, সেটাকে বলা হয় স্টার্ক এফেক্ট। এখন দেখো চুম্বক ক্ষেত্রে যে বিজ্ঞানী জিম্যান পরীক্ষাটা করেছিলেন
সেই জন্য চুম্বক ক্ষেত্রের উপস্থিতিকে বলা হয় জিম্যান এফেক্ট। তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে বিজ্ঞানী স্টার্ক করেছিলেন পরীক্ষাটি, সেই জন্য তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে যেটা দেখা যায় তাকে বলা হয় স্টার্ক। তাহলে বোর তত্ত্ব এটাকে ব্যাখ্যা করতে পারে না। ফোর্থ কি ছিল? ফোর্থ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি লঙ্ঘন করে। অনিশ্চয়তা নীতি লঙ্ঘন করে, অর্থাৎ হাইজেনবার্গের নীতিকে মানে না। হাইজেনবার্গের নীতি কি আছে আমরা আলোচনায় আসব। বলছে কোনো তীব্র গতিবেগে ঘূর্ণয়নশীল কণার একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নির্ণয় সম্ভব নয়। কিন্তু বোর কি করেছে? একই সঙ্গে তীব্রভাবে গতিশীল ইলেকট্রনের ব্যাসার্ধ অর্থাৎ অবস্থান এবং তোমার শক্তি, সেখান থেকে আমরা তার গতিবেগ বা ভরবেগ নির্ণয় করে নিতে পারবো। তাহলে গতিবেগ এবং শক্তি নির্ণয় করেছে, যেটা হাইজেনবার্গের নীতিকে লঙ্ঘন করে। আর তারপরে কি বলতে পারি যে বোর তত্ত্ব দিয়ে আমরা যৌগের গঠন ব্যাখ্যা করতে পারি না। অর্থাৎ যৌগের যে বিভিন্ন গঠন আছে, টেট্রাহেড্রাল, পিরামিডাল, ভি শেপ, এইগুলো কেন আসছে সেটা আমরা বোর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তাহলে প্রথমে কি দেখলাম, কি হয়েছে? পলি ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ যেখানে একাধিক ইলেকট্রন আছে এইরূপ পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বা ফাইন স্ট্রাকচার ব্যাখ্যা করতে পারে না। আর কি হচ্ছে? স্টার্ক এফেক্ট, জিম্যান এফেক্ট ব্যাখ্যা করতে পারে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে লঙ্ঘন করে। এছাড়াও কি বললাম, পরমাণুর এই যৌগের যে গঠন, সেই গঠন বোর তত্ত্বের উপর ভিত্তি করে আমরা ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের বোর তত্ত্বের সাফল্য এবং ব্যর্থতা। পরের একটা ক্লাসে দেখো আমরা এই হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে আলোচনা করব। তাহলে এখানে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই জানাবে আমাকে, বা তোমাদের ক্ষেত্রে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে চেষ্টা করবে।